Hello friends, welcome to my channel MASTI ki PATHSHALA where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ক্লাসে Ctet 2016 এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 এ যে 30টা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা ডিসকাশন করব। এর আগে 2011 থেকে শুরু করে 2015 পর্যন্ত প্রত্যেক ইয়ারের Ctet এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আই হোপ তোমরা সেই ভিডিওগুলো দেখছো, কারণ যে সমস্ত বন্ধুরা এই বছর ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট পরীক্ষার জন্য বসতে চলেছ, পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য Ctet এর এই প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো স্টাডি করা ভীষণভাবে জরুরি। কারণ তোমাদের পরীক্ষার সিলেবাস চেঞ্জ করা হয়েছে এবং সেখানে ইংলিশ পেডাগজি ইনক্লুড হয়েছে এবং সেই জন্য Ctet এর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সিলেবাসটা Ctet কে ফলো করছে। সেই জন্য এই প্রশ্নগুলো স্টাডি করো, ভালো করে প্রিপারেশন নাও এবং ইংলিশ পেডাগজি যে সিলেবাস রয়েছে সেটাও কভার করা হবে পরবর্তী ভিডিওগুলোতে, এবং কী ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেটা জানাটাও খুবই জরুরি। তাই এই ভিডিওগুলো তোমরা খুব মন দিয়ে দেখো। আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। পরীক্ষাতে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে ভিডিওটা দেখো এবং ভিডিওটা বুঝতে কোথাও প্রবলেম হলে, কোনো প্রশ্নের এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। প্রথমে এখানে একটি প্যাসেজ দেওয়া আছে এবং সেটা পড়ে তোমাকে তার কোয়েশ্চেনগুলোর আনসার লিখতে হবে। দি Mahatma's remarkable wife Kasturabai did not object when he failed to set aside any part of his wealth for the use of herself and their children. অর্থাৎ মহাত্মা গান্ধী তার স্ত্রী এবং তার বাচ্চাদের জন্য, তার সন্তানদের জন্য কোনো রকম সম্পত্তি রেখে যেতে পারেননি। এটা নিয়ে কিন্তু কস্তুরাবাই কখনোই অবজেক্ট করেননি, কোনো রকম প্রতিবাদ বা অভিযোগ করেননি। ম্যারিড ইন আর্লি ইউথ, খুব কম বয়সে বিয়ে হয়েছিল। গান্ধী অ্যান্ড হিজ ওয়াইফ টুক দি ভাও অফ সেলিব্যাসি আফটার দি বার্থ অফ সেভারাল সানস। বেশ কয়েকটি সন্তানের জন্মের পর তার ওয়াইফ এবং মহাত্মা গান্ধী দুজনেই প্রতিজ্ঞা করেছিল তারা এবার থেকে সেলিব্যাসি প্র্যাকটিস করবে, অর্থাৎ তারা ব্রহ্মচর্যের মতো জীবনযাপন করবে। সেখানে কিন্তু কোনো রকম সেক্সুয়াল রিলেশনশিপ দুজনের মধ্যে থাকবে না। A tranquil heroine in the intense drama that has been their life together, Kasturabai has followed her husband to prison, shared his 3-week fast, and fully borne her share of his endless responsibilities. কস্তুরাবাইকে এখানে তুলনা করা হচ্ছে খুব ইন্টেন্স ড্রামা বা সিনেমাতে খুব যে ইন্টেন্স বা খুব সিরিয়াস যে ড্রামা, সেখানে যে হিরোইন থাকে, যে প্রচণ্ড প্রশান্ত থাকে, ট্রাঙ্কুইল হিরোইন, সেরকম প্রশান্ত ট্রাঙ্কুইল হিরোইনের মতোই কস্তুরাবাই সারা জীবন মহাত্মা গান্ধীর লাইফে ছিলেন এবং তারা একসাথে বসবাস করেছেন। এবং মহাত্মা গান্ধী যখন জেলখানায় গেছেন তখন তিনি তার স্বামীর সঙ্গে ছিলেন। যখন মহাত্মা গান্ধী 3 সপ্তাহ অনশনে বসেছিলেন তখনও তিনি তার স্বামীর সাথে ছিলেন। এবং সমস্ত জীবন ধরে মহাত্মা গান্ধীর যত রেসপন্সিবিলিটি সেই সমস্ত কিছু কস্তুরাবাই ইকুয়ালি পালন করেছিলেন। শি হ্যাজ পেড গান্ধী দি ফলোয়িং ট্রিবিউট, এবং এইভাবে তিনি মহাত্মা গান্ধীকে ট্রিবিউট দিয়েছেন, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। I thank you for having had the privilege of being your lifelong companion and helpmate. সারা জীবন আমি তোমার সঙ্গী ছিলাম এবং হেল্পমেট ছিলাম, সাহায্যকারী একজন বন্ধু হিসেবে পাশে ছিলাম, সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আমাকে সুযোগটা দেওয়ার জন্য। I thank you for the most perfect marriage in the world. এই পৃথিবীতে সব থেকে পারফেক্ট ম্যারেজ উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। বেসড অন ব্রহ্মচার্য, যে ম্যারেজটি ব্রহ্মচর্যের উপর টিকে ছিল, সেলফ কন্ট্রোল অ্যান্ড নট অন সেক্স। আই থ্যাংক ইউ ফর হ্যাভিং কনসিডার্ড মি ইয়োর ইকুয়াল ইন ইয়োর লাইফ ওয়ার্ক ফর ইন্ডিয়া। ভারতবর্ষের জন্য তুমি যে কাজ করেছো সেই কাজে তোমার সমান হিসেবে তুমি আমাকে কনসিডার করেছো, তোমার পাশে থাকার সুযোগ দিয়েছো। আই থ্যাংক ইউ ফর নট বিং ওয়ান অফ দোজ হাজব্যান্ডস হু স্পেন্ড দ্য টাইম ইন গ্যাম্বলিং, রেসিং উইমেন, ওয়াইন অ্যান্ড সিং, টায়ারিং অফ দ্য ওয়াইফস অ্যান্ড চিলড্রেন অ্যাজ দ্য লিটল বয়। এবং আমি তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি সেই সমস্ত হাজব্যান্ডসের মতো, সেই সমস্ত স্বামীদের মতো তুমি কখনোই তোমার সময় অতিবাহিত করনি গ্যাম্বলিংয়ের মাধ্যমে, জুয়ো খেলে কিংবা ঘোড়দৌড়ের মাঠে কিংবা মহিলাদের প্রতি কিংবা মদ খেয়ে কিংবা গান করে কিংবা টায়ারিং অফ দ্য ওয়াইফস, কিংবা তাদের ওয়াইফের সাথে খুব বিরক্ত হয়ে সম্পর্ক কাটাচ্ছে, কিংবা চিলড্রেন অ্যাজ দ্য লিটল বয়, কুইকলি টায়ার্স অফ হিজ চাইল্ডহুড টয়েস, এবং তুমি বাচ্চাদের নিয়ে কখনো সময় কাটাচ্ছ না যাতে তুমি খুব সহজেই বিরক্ত হয়ে পড়ো, খুব সহজে তোমার লাইফে একঘেয়েমি আসে। তুমি এরকমভাবে অন্যান্য হাজব্যান্ডদের মতো সময় অতিবাহিত করনি বলে আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
How thankful I am that you were not one of those husbands who devote their time to growing rich on the exploitation of the labor of others. এবং তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি অন্যান্য স্বামীদের মতো কখনোই অন্যান্যদের পরিশ্রমের টাকা পয়সা লুট করে নিয়ে তুমি বড়লোক হওনি, সেই জন্য তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। How thankful I am that you put God and country before bribes. তুমি ঘুষ নেওয়ার আগে তুমি তোমার ভগবান, তুমি তোমার দেশকে সম্মান জানিয়েছো, তাদের কথা আগে ভেবেছো। That you had the courage of your convictions and a complete and implicit faith in God. এবং তোমার যথেষ্ট আত্মবিশ্বাস ছিল, কনভিকশন ছিল এবং সম্পূর্ণ এবং ইমপ্লিসিট ফেথ ছিল, বিশ্বাস ছিল ভগবানের প্রতি। How thankful I am for a husband that put God and his country before me. এবং আমি খুবই ধন্যবাদ জানাই, আমি খুব থ্যাঙ্কফুল তোমার প্রতি যে তুমি এমন একজন স্বামী যে তার ওয়াইফের থেকে বেশি তার ভগবানকে, তার দেশকে গুরুত্ব দিয়েছে। I am grateful to you for your tolerance of me and my shortcomings of youth. এবং তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই, খুব কৃতজ্ঞ আমি তোমার কাছে যে তুমি আমাকে সহ্য করেছো এবং আমার সমস্ত যে দোষ ত্রুটি সেগুলোকেও তুমি সহ্য করেছো। When I grumbled and rebelled against the change you made in our mode of living from so much to so little. এবং যখন কম বয়স ছিল ইউথ, তখন আমি আমাদের যে জীবনযাপন সেইটা নিয়ে অনেক প্রতিবাদ করেছি, অনেক রাগ দেখিয়েছি, বিদ্রোহ করেছি, কিন্তু তুমি সেই সমস্ত কিছু মেনে নিয়েই আমাকে তোমার ওয়াইফের মর্যাদা দিয়েছো। As a young child, I lived in your parents' home. যখন আমি ছোট ছিলাম তখন আমি তোমার বাবা মায়ের বাড়িতে বসবাস করতাম। Your mother was a great and good woman. তোমার মা খুব ভালো এবং খুব মহান একজন মহিলা ছিলেন। She trained me, taught me how to be a brave, courageous wife and how to keep the love and respect of a son, my future husband. তোমার মা আমাকে শিখিয়েছিলেন, ট্রেন করেছিলেন কিভাবে সাহসী হতে হয়, কিভাবে কারেজিয়াস হতে হয়, কিভাবে তার ছেলেকে আমি ভালোবাসবো, রেসপেক্ট করব, my future husband. As the years passed and you became India's most beloved leader. এবং আস্তে আস্তে বছর ঘুরতে লাগলো এবং তুমি ইন্ডিয়ার সব থেকে প্রিয় একজন নেতাতে পরিণত হলে। I had none of the fears that beset the wife who may be cast aside when a husband has climbed the ladder of success, as so often happens in other countries. অন্যান্য দেশে যেমনটা হয়, তাদের হাজব্যান্ডরা যখন খুব সফল হয়, সাফল্যের উচ্চতায় ওঠে, তখন তারা তাদের ওয়াইফকে ভুলে যায় এবং ওয়াইফরা সবসময় ভয় পায় যে তার হাজব্যান্ড এবার তাকে ভুলে যাবে, সাফল্যের সিঁড়িতে ওপরে উঠে। তেমনটা কখনো আমার ক্ষেত্রে হয়নি। I knew that death would still find us husband wife. এবং আমি জানি মৃত্যুও কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বলেই মনে করবে এবং মৃত্যুই একমাত্র আমাদেরকে আলাদা করতে পারবে। এই প্যাসেজ থেকে এবার আমরা বেশ কিছু প্রশ্ন আনসার করব। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডিড কস্তুরাবাই রিয়াক্ট টু গান্ধীজি's will? গান্ধীজির যে ইচ্ছে ছিল সেই ইচ্ছেতে কস্তুরাবাই কীরকমভাবে রিয়াক্ট করেছিলেন? অপশন এ, শি অ্যাকসেপ্টেড হিজ ডিসিশন উইদাউট আর্গিং, প্রতিবাদ না করে তার ডিসিশন মেনে নিয়েছিলেন। অপশন বি, শি ডিসাইডেড টু ডিসকাস দি ম্যাটার উইথ হার প্যারেন্টস, তিনি তার বাবা মায়ের সাথে এই বিষয়ে আলোচনা করেছিলেন। অপশন সি, শি ফেল্ট কোয়াইট আনহ্যাপি, অখুশি ছিলেন। অপশন ডি, শি ওয়াজ অ্যাস্টনিশড, খুব অবাক হয়ে গেছিলেন। সঠিক উত্তর অবশ্যই তিনি কোনো রকম আর্গিউ না করে তার সমস্ত ডিসিশন মেনে নিয়েছিলেন। অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 2, কস্তুরাবাই ইমপ্রেস দি অথর মোস্ট বিকজ শি, কস্তুরাবাই অথরকে খুব ইমপ্রেস করে দিয়েছিলেন কারণ তিনি ওয়াজ অ্যাট হিজ বেক অ্যান্ড কল, সবসময় যখনই ডাকছিলেন তখনই কস্তুরাবাইকে কাছে পাচ্ছিলেন, তখনই কস্তুরাবাই তার নির্দেশ পালন করছিল। অপশন বি, স্টুড বাই হিম থ্রু ট্রাইং টাইমস, যে কোনো কঠিন সময় সবসময় তাকে তার পাশে পেয়েছে। ওয়াজ অ্যান এম্বডিমেন্ট অফ হিউমিলিটি, নম্রতার প্রতিমূর্তি ছিলেন। অপশন ডি, নেভার কোয়েশ্চেন হার হাজব্যান্ডস ডিসিশন, তিনি তার হাজব্যান্ডের ডিসিশনকে কখনোই প্রশ্ন করেননি। সঠিক উত্তর হবে অপশন বি, তিনি সবসময় তার হাজব্যান্ডের পাশে ছিলেন যে কোনো কঠিন সময়েও। নেক্সট কোয়েশ্চেন, হাজব্যান্ডস গিভেন টু ভাইসেস মেড কস্তুরাবাই ফিল, যে সমস্ত হাজব্যান্ডদের অনেক দোষ ত্রুটি আছে সেই বিষয়টা ভাবলে কস্তুরাবাই কীরকম মনে হয়? আনহ্যাপি, স্যাড, ডিসগাস্টেড, ফিউরিয়াস, তিনি ডিসগাস্টেড হন, বিরক্ত হন। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 4, কস্তুরাবাইজ রিলেশনশিপ উইথ হার মাদার ইন ল ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, কস্তুরাবাইর যে সম্পর্ক ছিল তার শাশুড়ি মায়ের সাথে অর্থাৎ মহাত্মা গান্ধীর মায়ের সাথে সেটা কেমন ছিল? কনভেনশনাল, ইনফর্মাল, রেসপেক্টফুল, ফর্মাল। সঠিক উত্তর হবে অপশন সি, রেসপেক্টফুল, তার মধ্যে একটা শ্রদ্ধার সম্পর্ক ছিল। Question number 5, the author's attitude to Kasturabai is, কস্তুরাবাইয়ের প্রতি লেখকের কেমন অ্যাটিটিউড ছিল? অপশনে নিউট্রাল, অ্যাম্বিভ্যালেন্ট, সিম্প্যাথেটিক, কমেন্ডেটরি। সঠিক উত্তরে অপশনটি কমেন্ডেটরি, মানে প্রশংসনীয়।
লেখক কস্তুরবার এই যে অ্যাটিটিউড, কস্তুরবার এই যে ক্যারেক্টার, তাকে প্রশংসা করেছেন, কমেন্ডেটরি। কোয়েশ্চেন নাম্বার 6, দি ওয়ার্ড ট্রাঙ্কুইল অ্যাজ ইউজড ইন দি প্যাসেজ মিনস। ট্রাঙ্কুইল কথাটার অর্থ কি? অপশন এ জেন্টল, কাম, লয়াল, সোবার। সঠিক উত্তর হবে অপশন বি কাম, শান্ত বা প্রশান্ত। কোয়েশ্চেন নাম্বার 7, দি ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু লাইফ লং। লাইফ লং মানে সারা জীবনব্যাপী, এইটার অপোজিট মিনিং কি হবে? অপশন এ টেম্পোরারি, অপশন বি ব্রিফ, অপশন সি উইক, অপশন ডি আর্ডেন্ট। সঠিক উত্তর হবে অপশন এ টেম্পোরারি, খুব কম সময়ের জন্য, সমসাময়িক, বা বলতে পারো যে অল্প সময়ের জন্য, ক্ষণস্থায়ী। Question number 8, which part of speech is the underlined word in the sentence? Dash any part of his wealth. এই যে any part of his wealth, any part, এই part শব্দটি অ্যাডভার্ব নাকি নাউন নাকি কনজাংশন নাকি অ্যাডজেক্টিভ? দেখো পার্ট এটা হচ্ছে একটা অংশ, এটা অবশ্যই নাউন, অপশন বি হবে সঠিক উত্তর, নাউন। এনি পার্ট অফ হিজ ওয়েলথ, এখানে পার্ট হচ্ছে নাউন। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য সেন্টেন্স সাম হাজব্যান্ডস স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং, এটাকে যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবো তখন সেটা কিসে পরিণত হবে? অপশনে টাইম ইজ স্পেন্ট ইন গ্যাম্বলিং বাই সাম হাজব্যান্ডস হুজ টাইম ইজ স্পেন্ট ইন গ্যাম্বলিং, সাম হাজব্যান্ডস হুজ টাইম ওয়াজ স্পেন্ট ইন গ্যাম্বলিং, সাম হাজব্যান্ডস স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং। সঠিক উত্তর হবে অপশন বি। দেখো সাম হাজব্যান্ডস স্পেন্ড দেয়ার টাইম ইন গ্যাম্বলিং, এই যে স্পেন্ড দেয়ার টাইম, তবে টাইমটা স্পেন্ড হচ্ছে সাম হাজব্যান্ডস, যাদের টাইম স্পেন্ড হচ্ছে, হুজ টাইম ইজ স্পেন্ড, এখানে প্রেজেন্ট টেন্স আছে, ইজ স্পেন্ড, স্পেন্ড ভার্বের থার্ড ফর্ম, স্পেন্ড হলো ইন গ্যাম্বলিং, অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সিতে ছিল ওয়াজ, পাস্ট টেন্স, তাই এটা সঠিক হবে না। হোম ল্যাঙ্গুয়েজ ইজ, এবার আমরা চলে আসছি পেডাগজির প্রশ্নে। হোম ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ ইন আ ন্যাচারাল ওয়ে। বাড়িতে যে ল্যাঙ্গুয়েজে ভাষায় কথা বলা হয় সেটা ন্যাচারাল ওয়েতে কি করা হয়? লার্নড, টট, প্রমোটেড, অ্যাকোয়ার্ড, সেটা অর্জন করা হয়, অপশন ডি হবে সঠিক উত্তর। বাড়ির যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু অটোমেটিক্যালি আমরা শিখে যাই, অর্জন করি, অ্যাকোয়ার্ড, সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 11, which of the following is not true while teaching the learners in the mother tongue at primary level? প্রাইমারি লেভেলে যখন মাতৃভাষায় বাচ্চাদেরকে শেখানো তখন কোনটা সত্যি নয়? নট ট্রু। অপশন ইট মেক্স লার্নিং ইজি, লার্নিংকে সহজ করে দেয়। অপশন বি ইট ইজ হেল্পফুল ইন দি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট অফ দি চাইল্ড, বাচ্চাদের যে বৌদ্ধিক বিকাশ। অপশন সি ইট হেল্পস চিলড্রেন ইন লার্নিং ইন আ ন্যাচারাল এনভায়রনমেন্ট। অপশন ডি ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স ইন দি চাইল্ড। দেখো যখন প্রাইমারি লেভেলে বাচ্চারা মাতৃভাষায় শিখছে সেখানে কিন্তু বৌদ্ধিক ডেভেলপমেন্টটা হয় না, তাই অপশন বি হবে সঠিক উত্তর, কারণ এটা সত্যি নয়, বৌদ্ধিক ডেভেলপমেন্ট হচ্ছে না, সহজভাবে শিখতে পারে, ন্যাচারাল এনভায়রনমেন্ট তৈরি হয়, সেলফ কনফিডেন্স বাড়ে, এখানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে না, সো অপশন বিটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 12, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং লেইজ এমফাসিস অন। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যেটা শেখানো হয় সেটা কিসের উপর জোর দেয়? ফর্ম, রাইটিং, গ্রামাটিক্যাল কম্পিটেন্সি, ল্যাঙ্গুয়েজ ইউজ। অবশ্যই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ যখন, তখন আমরা ল্যাঙ্গুয়েজ ইউজের ক্ষেত্রে ব্যবহৃত করব, সো সঠিক উত্তর হবে অপশন ডি, ল্যাঙ্গুয়েজ ইউজ, ল্যাঙ্গুয়েজের ব্যবহারের উপরে জোর দেওয়া হয়। Question number 13, Ria, a teacher of class 2, is presenting language items in her instructions and the learners are doing exactly as she is telling them to do. বাচ্চাদেরকে যখন সে ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেশন শেখাচ্ছে সেখানে সে যা যা করছে বাচ্চারাও এক্স্যাক্টলি তাই করছে। হোয়াট ইজ শি প্র্যাকটিসিং, সে কি প্র্যাকটিস করছে? অপশানে অডিও লিঙ্গুয়াল মেথড, অপশন বি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মেথড, অপশন সি টোটাল ফিজিক্যাল রেসপন্স, অপশন ডি ডাইরেক্ট মেথড। দেখো টিচার যা যা করছে তা দেখে দেখে বাচ্চারাও তেমনটাই করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ফিজিক্যাল রেসপন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ টিচার তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যা কিছু শেখাচ্ছে, যা কিছু বলছে, যা কিছু দেখাচ্ছে, বাচ্চারাও সেটাকে কপি করছে, সো অপশন সি হবে সঠিক উত্তর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। Question number 14, while teaching language to learners, a teacher should teach. যখন বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে তখন টিচারে কি শেখানো উচিত? ইন আইসোলেশন, অর্থাৎ আলাদাভাবে শেখানো উচিত ল্যাঙ্গুয়েজটাকে, ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, সব কিছুর সাথে একসাথে শেখানো উচিত, অপশন সি বাই গিভিং ইনস্ট্রাকশনস, শুধুমাত্র ইনস্ট্রাকশন দিয়ে শেখানো উচিত, অপশন ডি থ্রু ইমিটেশন, নকল করে শেখানো উচিত। সঠিক উত্তর হবে অপশন বি, যখন ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে তখন সেটা ইন্টিগ্রেটেড ম্যানারে শেখানো হবে, সেখানে বডি ল্যাঙ্গুয়েজ আসবে, সেখানে দৈনন্দিন যে সিচুয়েশনগুলো আসবে, সেখানে ল্যাঙ্গুয়েজ আসবে, সেখানে গ্রামার আসবে, সেখানে স্টোরি আসবে, সমস্ত কিছু একসাথে মিলিয়েই ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়েতে, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 15, অ্যান ইন্টোনেশন মে নট বি আ ড্যাশ টোন। ইন্টোনেশনটা কীরকম টোন নাও হতে পারে?
ফলিং, লাউড, স্লাইডিং, রাইজিং। ইন্টোনেশনটা কিন্তু কখনোই চিৎকার, লাউড নয়। ইন্টোনেশনটা কখনোই চিৎকার করা নয়। ইন্টোনেশন হচ্ছে কথা বলে যে টোন, সেটা কিন্তু কখনোই লাউড নাও হতে পারে। সো অপশন বি হবে সঠিক উত্তর। Question number 16. Functional grammar stands for using or teaching grammar in or through. Functional grammar অর্থাৎ ব্যবহারিক যে গ্রামার সেটা টিচিং করা হবে, শেখানো হবে কিসের মাধ্যমে? আইসোলেশন, পার্সিং, কনটেক্সট, এক্সপ্লানেশন অফ দি লিটারারি কন্টেন্ট। দেখো এখানে যেটা বলা হচ্ছে যে যখন গ্রামার শেখানো হচ্ছে, ফাংশনাল গ্রামার অর্থাৎ গ্রামারটাকে কিসের মাধ্যমে তুমি শেখানো হচ্ছে, কিসে প্রয়োগ করা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কনটেক্সট। যখন তুমি কোনো একটা কনটেক্সটের মধ্যে গ্রামারকে শেখাচ্ছ, ধরো একটা স্টোরি পড়ানো হলো, সেই স্টোরিতে কনটেক্সট থেকে স্টোরি রিলেটেড যে গ্রামারগুলো, অ্যাক্টিভিটিগুলো, সেগুলো যখন শেখানো হচ্ছে তখন তাকে ফাংশনাল গ্রামার বলা হচ্ছে। বা সেই গ্রামারটা কীভাবে অ্যাপ্লাই করা হবে, বা সেই গ্রামারটা অ্যাপ্লাই করে কীভাবে তুমি আর একটা স্টোরি তৈরি করতে পারবে, সেই কনটেক্সটটা ইম্পর্টেন্ট। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 17. A teacher asks the learners to think of ideas quickly about the topic. টিচার ছাত্রদেরকে বললো তোমরা দ্রুত একটা আইডিয়া নিয়ে আলোচনা করো, ভাবো। সেভ ওয়াটার, জল সংরক্ষণ, অ্যান্ড অলসো আস্ক দেম টু নোট ডাউন দ্য আইডিয়াস বিফোর রাইটিং দি আর্টিকেল অন সেভ ওয়াটার। এবং এই আর্টিকেলটা লেখার আগে টিচার বললো তোমরা যে কথাগুলো ভাবছো, যে পয়েন্টগুলো নিয়ে ভাবলে, সেগুলো অবশ্যই খাতায় লিখে রাখো। শি ইজ ফোকাসিং অন, টিচার এখানে কি করাচ্ছে? চেকলিস্ট, ড্রিল, ব্রেইনস্টর্ম, অ্যাসেসমেন্ট। সঠিক উত্তরে অপশন সি, ব্রেইনস্টর্ম। যখন কোনো টপিক নিয়ে বাচ্চাদেরকে বলা হবে এই টপিক নিয়ে ভাবতে, তারা ভেবে ভেবে বিভিন্ন টপিক, বিভিন্ন পয়েন্ট লিখবে, পজিটিভ নেগেটিভ বিভিন্ন পয়েন্ট এখানে পয়েন্ট আউট করবে, পরপর খাতায় লিখবে, তখন তাকে বলে ব্রেইনস্টর্ম। অর্থাৎ ব্রেনের মধ্যে ঝড় তুলবে, কোনো একটা টপিক নিয়ে কী কী লেখা যায়, কী কী ভাবা যায়, কীভাবে বলা যায়, সেটা নিয়ে আলোচনা করবে নিজেদের মাথার মধ্যে, তখন তাকে বলে ব্রেইনস্টর্ম। সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ নট আ ফর্ম অফ লিটারেচার? সাহিত্যের ফর্ম নয় কোনটা? মেমোয়ার, ট্রাভেলগ, ওয়ান অ্যাক্ট প্লে, ডিকশনারি। ট্রাভেলগ মানে হচ্ছে ভ্রমণ কাহিনী, ওয়ান অ্যাক্ট প্লে মানে একাঙ্ক নাটক, মেমোয়ার মানে হচ্ছে স্মৃতি লেখা। এটা সঠিক উত্তর হবে না, রাইট আনসার হবে অপশন ডি, কারণ ডিকশনারি বা অভিধান এটা কখনোই লিটারেচারের ফর্ম নয়। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 19. অ্যাসেসমেন্ট ইজ, অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? অপশনে প্রসেস ওরিয়েন্টেড, বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট, জাজমেন্টাল, প্রোডাক্ট ওরিয়েন্টেড। কোনো অ্যাসেসমেন্ট করা হচ্ছে, এই অ্যাসেসমেন্টে এটা কিন্তু একটা প্রসেস। কোনো একটা বাচ্চাকে যখন তুমি অ্যাসেসমেন্ট করছো, বাচ্চার অর্থাৎ তুমি বাচ্চাটার মূল্যায়ন করছো, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, তো তাকে বলে প্রসেস ওরিয়েন্টেড। অপশন এ হবে সঠিক উত্তর, অ্যাসেসমেন্ট হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। Question number 20. Which of the following is not formative assessment? Formative assessment কোনটা নয়? পোর্টফোলিওজ, ওরাল টেস্টিং, টার্ম এন্ড অ্যাসেসমেন্ট, অ্যানেকডোটাল রেকর্ড। অ্যানেকডোটাল রেকর্ড হচ্ছে বাচ্চাটার বিভিন্ন সময়ে তার লাইফে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে তার রেকর্ড রেখে দেওয়া। ওরাল টেস্টিং মানে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পোর্টফোলিওজ মানে হচ্ছে বাচ্চার যে অ্যাচিভমেন্টগুলো, তার প্রজেক্টগুলো, সেগুলোকে রেখে দেওয়া হয় একটা পোর্টফোলিওর মধ্যে, যাতে তার অ্যাসেসমেন্ট করা যায়, ইভ্যালুয়েশন করা যায়। তাহলে এইগুলো কিন্তু সবই ফরম্যাটিভের মধ্যে পড়ছে। যেটা ফরম্যাটিভ নয় সেটা হচ্ছে টার্ম এন্ড অ্যাসেসমেন্ট, এটাকে আমরা বলে থাকি সামেটিভ অ্যাসেসমেন্ট। অর্থাৎ এটা হচ্ছে সারা বছরের শেষে একটা পরীক্ষা নেওয়া হয় পেন অ্যান্ড পেপারে, এটা সামেটিভ অ্যাসেসমেন্ট হবে, ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট হবে না। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 21. A teacher asks the students to assess their classmates during a debate competition in the class. টিচার তার স্টুডেন্টদেরকে বললো তোমরা অন্যান্য ক্লাসমেটদেরকে কি করবে? অ্যাসেস করবে যখন তারা ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করবে, বক্তৃতা প্রতিযোগিতায়। দিস মেথড অফ অ্যাসেসমেন্ট ইজ, এই যে অ্যাসেসমেন্টটা সে তাকে কি বলা হয়? সেলফ অ্যাসেসমেন্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, পিয়ার অ্যাসেসমেন্ট। দেখো সেলফ অ্যাসেসমেন্ট মানে নিজে নিজে মূল্যায়ন করছে, গ্রুপ অ্যাসেসমেন্ট মানে গ্রুপে মূল্যায়ন হচ্ছে, ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট মানে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করা হচ্ছে, পিয়ার অ্যাসেসমেন্ট অর্থাৎ বন্ধুরা তা অ্যাসেসমেন্ট করছে। অর্থাৎ বন্ধুরা যখন কেউ কম্পিটিশনে পার্টিসিপেট করছে, কিছু বলছে, তখন অন্যান্য বন্ধুরা তাকে অ্যাসেস করছে, এটাকে বলা হয় পিয়ার অ্যাসেসমেন্ট বা বন্ধুরা নিজেদের মধ্যে অ্যাসেসমেন্ট করছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 22. ম্যাচ দি ফলোইং টাইপস অফ অ্যাসেসমেন্ট এবং তার মিনিং। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। দেখো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং অর্থাৎ লার্নিংয়ের অ্যাসেসমেন্ট হচ্ছে। এখন লার্নিংয়ের অ্যাসেসমেন্ট তখনই হবে যখন লার্নিংটা কমপ্লিট হবে। সো ইট ইজ ইউজ টুয়ার্ডস অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দি ইনস্ট্রাকশন পিরিয়ড। যখন ইনস্ট্রাকশন পিরিয়ডটা শেষ হয়ে যাচ্ছে তখন গিয়ে তা অ্যাসেসমেন্ট হবে, তুমি কতটা শিখছো সেই লার্নিংয়ের, তখন তাকে বলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সো এর সাথে 3 হবে, এর সাথে 3 হবে। অপশন বিতে বলছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং।
লার্নিংয়ের জন্য অ্যাসেসমেন্ট, অর্থাৎ তুমি যে লার্নিং প্রসেসের মধ্যে রয়েছো তখন তুমি লার্নিংটাকে অ্যাসেস করছো। ইট ইজ ইউজড ডিউরিং দি প্রসেস অফ লার্নিং অ্যান্ড টিচিং লার্নিং প্রসেস যখন চলছে তার মধ্যে মূল্যায়ন করা হচ্ছে সেই সময়। সো অপশন বি এর সাথে এ হবে সঠিক, এটা ম্যাচ করাতে হবে। ওকে, বি এর সাথে 1 পয়েন্টটা ম্যাচ করছে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে যখন টিচিং লার্নিং প্রসেসটা চলছে, আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং সেক্ষেত্রে হবে ইট ইজ ইউজড ওয়েন স্টুডেন্টস রিফ্লেক্ট অন আর মনিটর। যখন স্টুডেন্টরা সেই বিষয়টা নিয়ে রিফ্লেক্ট করছে, তারা চিন্তাভাবনা করছে, নিজেদের মতো মনিটর করছে, তখন বলা হবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। এটা অপশন সি এর সাথে আমরা বি ম্যাচ করাবো, 2 ম্যাচ করাবো। সো সঠিক উত্তর হবে অপশন সি, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ যখন লার্নিংটা শেষ হয়ে গেছে তখন যে অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট ফর লার্নিং যখন লার্নিং চলছে তখন যে অ্যাসেসমেন্ট হবে। আর অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং যখন স্টুডেন্টরা নিজেদের মতো রিফ্লেক্ট করতে পারবে, চিন্তাভাবনা করতে পারবে এবং মনিটর করতে পারবে, তখন তাকে বলবে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। Question number 23. Which of the following is not appropriate about language game? ল্যাঙ্গুয়েজে যে বিভিন্ন খেলা হয় সেটা সম্পর্কে অ্যাপ্রোপ্রিয়েট নয় কোনটা, নট বলা হয়েছে। অপশনে ল্যাঙ্গুয়েজ গেমস প্রোভাইড কম্পিটিটিভ এনভায়রনমেন্ট টু দি লার্নার্স টু উইন দি গেমস বাই এনি মিনস। ল্যাঙ্গুয়েজ গেম একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট দেয়, প্রতিযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করে যাতে যে কোনো প্রকারের স্টুডেন্টরা জিততে চায়। অপশন বি, ল্যাঙ্গুয়েজ গেমস ক্রিয়েট আ রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট ইন দি ক্লাসরুম অ্যান্ড এনহান্স দ্য ইউসেজ অফ ইংলিশ। ল্যাঙ্গুয়েজ গেমগুলো রিয়েল ওয়ার্ল্ডের মতো একটা কনটেক্সট তৈরি করে এবং ছাত্ররা যাতে ইংরেজি সুন্দরভাবে ব্যবহার করতে পারে সেই এনহ্যান্স করা হয়, তাদের ইংরেজি ব্যবহারটাকে বাড়িয়ে দেওয়া হয়। অপশন সি, ল্যাঙ্গুয়েজ গেমস ক্রিয়েট আ স্ট্রেস ফ্রি অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্ট। ল্যাঙ্গুয়েজ গেমটা স্ট্রেস ফ্রি, কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে যেখানে লার্নাররা ইংরেজি শিখতে পারে এবং যেভাবে তারা মাতৃভাষা শেখে সেভাবে তারা ইংরেজিটাও শিখতে পারবে। অপশন ডি, ল্যাঙ্গুয়েজ গেমস ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট ইভেন ফর দি শাই লার্নার্স টু পার্টিসিপেট। এমনকি যে সমস্ত লার্নাররা শাই, যারা কথা বলতে পারে, লজ্জা বোধ করে, তারাও কিন্তু এই গেমে পার্টিসিপেট করতে পারে। এখানে অপশন বি, সি এবং ডি এইগুলো সবকটাই কিন্তু ল্যাঙ্গুয়েজ গেমের ক্ষেত্রে সত্যি কথা, তাই এগুলো সঠিক উত্তর হবে না, কারণ এখানে নট বলেছে, অ্যাপ্লিকেবল নয়। সঠিক উত্তর হবে অপশন এ, কারণ ল্যাঙ্গুয়েজ গেম কখনোই কিন্তু কম্পিটিশন তৈরি করে না, কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে না। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 24. Remedial teaching is for. Remedial teachingটা কেন দেওয়া হয়? Option A, the learner to learn better and the teacher to improve his or her teaching. লার্নার আরও বেটারভাবে শিখতে পারবে, টিচার আরও বেটারভাবে তার যে টিচিং মেথড সেটাকে ইমপ্রুভ করতে পারবে। দ্য টিচার টু টিচ বেটার, টিচার যাতে ভালো করে শেখাতে পারে। অপশন সি, ইমপ্রুভিং দ্য ইমেজ অফ দ্য স্কুল, স্কুলের ইমেজটা বাড়াতে হবে। অপশন ডি, দ্য লার্নার টু লার্ন বেটার, লার্নার যাতে ভালো করে শিখতে পারে। দেখো, রেমিডিয়াল টিচিংটা কিন্তু টিচারের ক্ষেত্রে এবং লার্নার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, তাই লার্নার ভালো করে শিখবে, টিচার ভালো করে ইমপ্রুভ করবে তার টিচিং মেথড, দুটোই এখানে প্রযোজ্য, তাই অপশন এ হবে সঠিক উত্তর। এরপর একটি কবিতা দেওয়া আছে এবং কবিতাটি পড়ে তোমাকে তার প্রশ্নগুলোর আনসার লিখতে হবে। আই ক্যানট রেস্ট ফ্রম ট্র্যাভেল, অর্থাৎ আমি না ঘুরে, না ভ্রমণ করে বাড়িতে বসে থেকে রেস্ট করতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, আমি জীবনটা পুরোপুরি উপভোগ করব, জীবনের তলানি পর্যন্ত আমি পান করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সমস্ত সময় আমি খুব এনজয় করেছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন on shore and when through scudding drifts the rainy hides wakes the dim sea. আমি এনজয় করেছি, আমি গ্রেটলি খুব ভালো মতো এনজয় করেছি, আমি কষ্টও পেয়েছি খুব ভালো মতো। বোথ উইথ দোজ, এবং তাদের সাথে আমি কষ্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি এবং এনজয় করেছি যারা আমাকে খুব ভালোবাসে। অন শোর, যখন আমি বাড়িতে বসে থাকি বা ডাঙাতে থাকি, দেশে থাকি, তখন আমাকে ভালোবাসে। এবং যখন আমি কি করি, স্কাডিং ড্রিফট দ্য রেইনি হাইডিস ওয়েকস দ্য ডিম সি, আমি যখন এই হাইডিয়াস হচ্ছে গ্রিক মাইথোলজিতে দেবতা যিনি বৃষ্টি নিয়ে আসেন, সো বৃষ্টির দেবতা হাইডিয়াস যখন বৃষ্টি নিয়ে আসছে, সেই বৃষ্টির মধ্যে দিয়েও আমি কি করছি, স্কাডিং করছি, আমি সহজভাবে চলাচল করতে পারছি, আমি ভেসে বেড়াচ্ছি, ঠিক আছে। এবং আমাকে এই ডিম সি, খুব যে সমুদ্র, সেটা যখন আমাকে প্রচণ্ডভাবে বিরক্ত করছে, ঠিক আছে, তার মধ্যেও কিন্তু আমাকে ভালোবেসেছে লোকজন। তো যখন আমি সমুদ্র যাত্রা করি তখনও লোকজন আমাকে ভালোবাসে, তাদের সাথে আমি এনজয় করি, সাফার করি। আবার যখন আমি ডাঙাতে থাকি, বাড়িতে থাকি, তখনও কিন্তু একই রকমভাবে জীবনটা এনজয় করি, জীবনটা সাফার করি, দুটোই গ্রেটলি হয়। সাফার করাও গ্রেটলি হয়, এনজয় করাটাও গ্রেটলি হয়। আই এম বিকাম আ নেম, আমি কিন্তু একটা নাম হয়ে গেছি। আই এম বিকাম আ নেম, অর্থাৎ আমার নাম করে লোকজন কিন্তু খুব ভালো মতো আমাকে চিনতে পারে। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, এবং সবসময় আমার মনের মধ্যে, আমার
হৃদয়টা হচ্ছে ক্ষুধার্ত থাকে, সবসময় আরও জানতে চায়, আরও দেখতে চায় অজানা পৃথিবীকে। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোজ, আমি অনেকটা জেনেওছি, অলরেডি দেখেওছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, আমি অনেক দেশ দেখেছি, বিভিন্ন ধরনের মানুষ দেখেছি, তাদের বিভিন্ন আদব কায়দা দেখেছি, জলবায়ু পরিবর্তন দেখেছি, কাউন্সিলস দেখেছি, গভর্নমেন্ট দেখেছি। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, এবং আমি কিন্তু এখানে বলতে পারি যে অনার্ড অফ দেম অল, এদের সবার মধ্যেই আমাকে কিন্তু যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এই সমস্ত দেশ যেখানে যেখানে তিনি ঘুরেছেন, আমাদের কবি দেখেছেন বিভিন্ন জিনিসপত্র, মানুষজন, কালচার, কাউন্সিলস, গভর্নমেন্টস, সেখানকার জলবায়ু, সেখানকার পরিবেশ, সমস্ত কিছুর মধ্যে কবি কিন্তু সবার মধ্যেই সমাদৃত হয়েছেন এবং সবাইকে সমাদৃত করেওছেন। এই কবিতা থেকে এবার আমরা প্রশ্ন আনসার করব। ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, দ্য স্পিকার ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ, স্পিকারকে তুমি কি বলবে? আ সিকার আফটার দ্য ট্রুথ, সত্য সন্ধানী। অ্যান অ্যাডভেঞ্চারার, আ ফ্রলিকসাম পারসন, খুব চঞ্চল মনের মানুষ। আ ভ্যাগাবন্ড, ঘুরে বেড়ায় উদ্দেশ্যহীনভাবে। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যান অ্যাডভেঞ্চারার। তিনি কিন্তু এখানে রোমাঞ্চ করেন, এখানে দুর্দর্শ সমস্ত অভিযানে তিনি যান, অ্যাডভেঞ্চারার। অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 26, দ্য এক্সপ্রেশন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মিনস, জীবনের তলানি পর্যন্ত ড্রিঙ্ক করব, আমি পান করব জীবনকে, এটার মানে টু ফেস চ্যালেঞ্জেস ব্রেভলি, টু লিভ আ লাইফ অফ অ্যাডভেঞ্চার, টু লিভ লাইফ টু দি ফুলেস্ট, টু লিভ আ লাইফ অফ প্লেজার। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ জীবনটা পূর্ণ মাত্রায় এনজয় করতে হবে, জীবনটা পূর্ণ মাত্রায় বেঁচে থাকতে হবে, টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু, এর মধ্যে কোনটা সত্যি? হিজ অ্যাডভেঞ্চার্স হ্যাভ নট চেঞ্জড হিজ আউটলুক, অ্যাডভেঞ্চারের ফলে তার আউটলুক চেঞ্জ হয়নি, দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়নি। হি হ্যাজ সাফার্ড অ্যান্ড এনজয়েড গ্রেটলি, সে দুঃখও পেয়েছে এবং এনজয় করেছে অনেক বড়োভাবে, গ্রেটলি। হি হ্যাজ লস্ট ইন্টারেস্ট ইন লাইফ, জীবনের প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে গেছে। দ্য স্পিকার ইজ আর এইমলেস ওয়ান্ডারার, উদ্দেশ্যহীনভাবে ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। সঠিক উত্তর হবে অপশন বি, তিনি দুঃখ যতটা পেয়েছেন আনন্দ ততটাই করেছেন। সো হি হ্যাজ সাফার্ড অ্যান্ড এনজয়েড গ্রেটলি, অপশন বি হবে রাইট আনসার। Question number 28, the line myself not least but honored of them all reveals that the speaker is a garrulous person, conscious of his merits, arrogant, prone to bragging. এখানে যখন লেখক বলছেন যে সবার মধ্যে আমাকে সমাদৃত করা হয়েছে, সবার মধ্যে আমাকে সম্মানিত করা হয়েছে, এটা তিনি বলতে চান তার কৃতিত্বটা সম্পর্কে তিনি সচেতন। সো অপশন বি হবে সঠিক উত্তর, কনসিয়াস অফ হিজ মেরিটস, যেখানে তিনি গেছেন সবাই তাকে সমানভাবে রেসপেক্ট করেছে, অনার্ড করেছে। সো কনসিয়াস অফ হিজ মেরিটস, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 29, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন ড্রিঙ্ক লাইফ টু দি লিজ, ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটাতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে? মেটাফর, পার্সনিফিকেশন, অ্যাসোন্যান্স, সিমিলি। ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ মানে জীবনকে যখন কেউ পুরোপুরি পান করছে, তলানি পর্যন্ত পান করছে, এখানে জীবনকে একটা ড্রিঙ্কের সাথে তুলনা করা হয়েছে এবং সেটা কিন্তু ইমপ্লিসিট, এখানে কিন্তু অন্তর্নিহিত এখানে ভাবে তুলনা করা হচ্ছে, তাই এটাকে বলা হবে মেটাফর। অপশন এ হবে সঠিক উত্তর, মেটাফর। এবং লাস্ট প্রশ্ন, উইচ লিটারি ডিভাইস হ্যাজ বিন ইউজড ইন হাংরি হার্ট, হাংরি হার্ট বলতে এখানে আমরা কোন লিটারি ডিভাইসকে ব্যবহার করেছি? সিমিলি, অ্যালিটারেশন, আইরনি, অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স মানে হচ্ছে ভাওয়েল সাউন্ডগুলোকে যখন পরপর আমরা উচ্চারণ করি, রিপিটেশন হয়, তখন তাকে বলা হয় তাকে অ্যাসোনেন্স। এটা সঠিক উত্তর হবে না, কারণ এখানে হাংরি হার্ট, এখানে কিন্তু কোথাও ভাওয়েল উচ্চারণ নেই। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে হচ্ছে যখন একই শব্দে উচ্চারণ হচ্ছে, একই যে সাউন্ড সেটা বারবার রিপিটেশন হচ্ছে, এখানে কিন্তু হাংরি হার্ট এইচ সাউন্ডটা বারবার করে আসছে। সো সঠিক উত্তর হবে অ্যালিটারেশন, এটা হচ্ছে হাংরি হার্টস, এখানেও এইচ আছে, এখানেও এইচ আছে, উচ্চারণটাও একই, বারবার একই উচ্চারণ আসছে। অপশন বি হবে সঠিক উত্তর, অ্যালিটারেশন। আই হোপ আজকে ক্লাস তোমরা এনজয় করেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।